সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের জন্য যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষে বিবিএ অ্যাকাউন্টিং যারা অধ্যয়নরত আছো তাদের জন্য। মূলত আজকে আমি আলোচনা করব অ্যাকাউন্টিং ইকুয়েশনের পরিবর্তন নিয়ে। একটা লেনদেন বা একটা ট্রানজ্যাকশনের অ্যাকাউন্টিং ইকুয়েশনের কি কি পরিবর্তন হতে পারে, কোন কোন এলিমেন্টের পরিবর্তন হতে পারে, সেই সাথে সাথে আর একটা জিনিস দেখাবো যে এর সাথেই আমরা জাবেদাগুলো কিভাবে করতে পারি। আমাদের যদি একটা বা দুইটা রুলস আমরা জানি, আমরা যদি পরিবর্তনগুলো ধরতে পারি তাহলে খুব সহজে আমরা জাবেদাও করতে পারবো। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন এ সমান এল প্লাস ওই, এই বিষয়গুলো আমাদের মোটামুটি তোমরা যারা অ্যাকাউন্টিং অধ্যয়নরত আছে সবাই জানার কথা। আমরা জানি যে একটা ব্যবসায়ের যতটুকু সম্পদ থাকে তার লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি মিলে তার সমান হবে, অর্থাৎ একটা কারবারের সম্পদ সমান দায়। দায়কে আবার আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা লায়াবিলিটিস আর একটা হচ্ছে অনার্স ইকুইটি। অর্থাৎ একটা কারবারের যা সম্পদ থাকে তার উপর মালিকের যে অধিকার সেটাকে আমরা বলি অনার্স ইকুইটি, এবং মালিক ব্যতীত অন্য পক্ষের যে অধিকার সেটাকে আমরা বলি লায়াবিলিটিস। তো এই অনার্স ইকুইটির পরিবর্তন আমরা যখন কোনো লেনদেন থেকে হিসাব সমীকরণের যে পরিবর্তনটা ধরতে যাব তখন আমাদের কিন্তু এই অনার্স ইকুইটির পরিবর্তনটা আমাদের বুঝতে হবে। আমাদের আবার এটাকে আমরা যদি অন্যভাবে লিখি সেক্ষেত্রে অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস এইখানে এই অনার্স ইকুইটির মধ্যে চারটে এলিমেন্ট আছে, সেই চারটে এলিমেন্টই এখানে যোগ বিয়োগ করা হয়েছে। অর্থাৎ এখানে ক্যাপিটাল, ড্রয়িংস এবং রেভিনিউ এবং এক্সপেন্স, এই কয়েকটা জিনিস দ্বারা মালিকানার সাথে এই অনার্স ইকুইটিটা পরিবর্তন হয়। অর্থাৎ এটাকে ভাঙলে আমরা চারটে জিনিস পাই, একটা হচ্ছে ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ এবং এক্সপেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি লায়াবিলিটিসটা ইকুয়েশনের সম্পূর্ণ ঠিকই আছে। এখানে আমাদের মূল যে বিষয়টা হয়েছে সেটা ক্যাপিটাল এবং রেভিনিউ আমাদের প্লাস হবে এবং ড্রয়িংস এবং এক্সপেন্সটা হচ্ছে মাইনাস হবে। অর্থাৎ এই মালিকানা সত্ত্ব, এই যে আমরা বলি একটা সম্পদের উপর মালিকের যে অধিকার, মালিকানা সত্ত্ব মূলত চারটা উপাদান দ্বারা পরিবর্তন হয়। সেই চারটা উপাদান কোনটা? একটা ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ এবং এক্সপেন্স। এর মধ্যে দুইটা উপাদান দ্বারা বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধি পাওয়াটাকে আমরা বলি ইনক্রিজ, আর হ্রাস পাওয়াটাকে আমরা বলবো ডিক্রিজ। দুইটা উপাদান দ্বারা বৃদ্ধি পাবে কোন দুইটা? একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে রেভিনিউ। এবং হ্রাস পাবে কোন দুইটা দ্বারা? একটা হচ্ছে ড্রয়িংস আর একটা হচ্ছে এক্সপেন্স। এ হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা এখানে আসলে খুব বেশি কথা না বাড়িয়ে আমরা মূলত লেনদেন দিয়ে কয়েকটা উদাহরণ দেখব আসলে কিভাবে পরিবর্তন হয়। আচ্ছা, আমরা এবার জাবেদা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। এখানে জাবেদা করার জন্য আমাদের গোল্ডেন রুলস আছে, যে জাবেদার সেটাকে আমি সামারাইজ করেছি, আমি ওভাবে লিখিনি, একসাথে আমি লিখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। অর্থাৎ আমাদের এই দুইটা রুলস আমাদের জানতে হবে। রুল নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে অ্যাসেটস, এক্সপেন্স এবং ড্রয়িংস, এই সবগুলো যখনই ইনক্রিজ করবে সেটা ডেবিট হবে, এবং অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস এগুলো যখন ডিক্রিজ অর্থাৎ কমবে তখন সেটাকে আমরা ক্রেডিট করব। এটা আমরা যখন জাবেদা করবো আরো ক্লিয়ার করে আমি তোমাদের বুঝিয়ে দেব। অর্থাৎ যখনই কোনো অ্যাসেটস, এক্সপেন্স, ড্রয়িংস এই ধরনের হিসাব বৃদ্ধি পাবে তখন সেটা ডেবিট, এবং হ্রাস পেলে সেটা কি হবে? ক্রেডিট হবে। অন্যদিকে লায়াবিলিটিস, রেভিনিউ, ক্যাপিটাল, এটা হচ্ছে যদি ডিক্রিজ করে তাহলে ডেবিট, আর লায়াবিলিটিস, রেভিনিউ এবং ক্যাপিটাল যদি ইনক্রিজ করে তাইলে সেক্ষেত্রে এটা হবে, সরি এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে ক্রেডিট হবে। এ হচ্ছে বিষয়। তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি এখানে আমাদের মূল যে জিনিস, দুইটা জিনিস বেশি দরকার হবে, একটা হচ্ছে অ্যাসেটস এবং এক্সপেন্স, এটা যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। লায়াবিলিটিস, রেভিনিউ অর্থাৎ এই একদম সম্পূর্ণ বিপরীত। তার মানে এটা যদি বাড়লে ডেবিট, এটা কমলে ক্রেডিট, বিষয়টা এরকম। আবার ড্রয়িংস, ক্যাপিটাল এই দুটাও আসবে মূলত। এই রুলসটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি মনে রাখি তাহলে যে কোনো জাবেদা আমরা এই নিয়মের আন্ডারে আমরা করতে সক্ষম হব। তো আমরা দেখি কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, ইনভেস্টেড ক্যাপিটাল অফ টাকা 20,000, তার মানে কি? এটাকে আমি যদি অর্থ করি যে কোনো কারবারে টাকা ইনভেস্ট, অর্থাৎ
বিনিয়োগ করা। কোনো কারবার আমরা যদি শুরু করি সেখানে আমাদের টাকা কিন্তু বিনিয়োগ করতে হয়। এটা বিভিন্নভাবে থাকতে পারে, যে ইনভেস্টের টাকা 20,000 টু স্টার্ট এ নিউ বিজনেস, বা মালিক এই টাকাটা বিভিন্ন কোন সোর্স থেকে নিয়ে আসলো সেটা উল্লেখ থাকতে পারে। ওটা কোনো বিষয় না, মূল কথা হচ্ছে যে মালিক কারবারে অর্থ বিনিয়োগ করেছে, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমরা দেখব যে আমাদের মূল যে হিসাব সমীকরণ ছিল A=L+OI, এইখানে আসলে কোন কোন উপাদানটা পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখব। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের হিসাব সমীকরণের উপাদান আছে 3টি। তার মধ্যে এখানে 2টি উপাদান পরিবর্তন হয়েছে, একটা হচ্ছে অ্যাসেটস আর একটা হচ্ছে অনার্স ইকুইটি। কি হয়েছে? অ্যাসেটস হচ্ছে এটার কারণে বৃদ্ধি পেয়েছে এবং অনার্স ইকুইটি হ্রাস পেয়েছে, অর্থাৎ ডিক্রিজ করেছে। এখানে অনার্স ইকুইটিটা ডিক্রিজ করেছে। তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এটা এখানে একটু ভুল আছে, আমাদের এটা হবে ডিক্রিজ। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে এখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাসেটস বৃদ্ধি পেয়েছে এবং অনার্স ইকুইটি হ্রাস পেয়েছে। কারণ কি? অ্যাসেটস বৃদ্ধি মানে কোন অ্যাসেটটা বৃদ্ধি পেয়েছে? এখানে কিন্তু আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে। আমি ব্র্যাকেটে এখানে উল্লেখ করে দিয়েছি এখানে অ্যাসেটস বৃদ্ধি, কিন্তু কোন অ্যাসেটটা বৃদ্ধি সেটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখন জাবেদা করতে যাব সেটা আমাদের লাগবে। আচ্ছা, অ্যাসেটস বৃদ্ধি কারণ কি? কারবারে নগদ টাকার প্রভাব বৃদ্ধি পেয়েছে, তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আবার মালিক যখন বিনিয়োগ করেছে 20,000 টাকা, মালিকের অধিকার কারবারের প্রতি বৃদ্ধি পেয়েছে, তার মানে অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। এখন অনার্স ইকুইটি কি কারণে বৃদ্ধি পেল? এখন অনার্স ইকুইটি 2টা কারণে বৃদ্ধি পায়, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল। তো এখানে অনার্স ইকুইটিটা বৃদ্ধি পেয়েছে ক্যাপিটালের কারণে। অর্থাৎ সিম্পলি আমরা বলতে পারি এখানে ইনভেস্টেড ক্যাপিটাল অফ টাকা, যদি কারবারে কোনো টাকা বিনিয়োগ করা হয়, সে যেভাবেই বিনিয়োগ করা হোক না কেন, কারবারে অ্যাসেটস বৃদ্ধি পাবে, অনার্স ইকুইটি বৃদ্ধি পাবে। আর বিনিয়োগ এখানে যেহেতু ক্যাশ করেছে, সুতরাং এখানে আমাদের ক্যাশ বৃদ্ধি পাবে। বিনিয়োগটা যদি অন্য কোনো সম্পদ, ফার্নিচার, ইকুইপমেন্ট, আদার্স কোনো যদি সম্পদ ব্যবহার করতো, তাহলে সেক্ষেত্রে সেই সম্পদটা এখানে বৃদ্ধি পেত। এইখানে তো ক্যাশ ইনভেস্ট করা হয়েছে, এই জন্য ক্যাশ বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে কি বিনিয়োগ করতেছে মালিক, যে সব সময় যে ক্যাশ বিনিয়োগ করবে বিষয়টা কিন্তু তা না। এখানে যেহেতু ক্যাশ বিনিয়োগ করেছে এই জন্য ক্যাশ বৃদ্ধি পেয়েছে। আবার এখানে ক্যাপিটাল অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। অনার্স ইকুইটি বৃদ্ধিটা আসলে সবসময় ক্যাপিটাল দ্বারা পাবে তা না, রেভিনিউ দ্বারা পেতে পারে। আমরা পরের এক্সাম্পলগুলোতে দেখব। আচ্ছা, এইবার আমরা এই লেনদেন থেকেই আমরা যে জার্নাল করতে হয় একসাথেই আমরা কিভাবে করতে পারি। এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। কারণ আমরা একটা নিয়ম দেখেছি জাবেদার, অ্যাসেটস এক্সপেন্স ড্রয়িংস যদি ইনক্রিজ করে ডেবিট, আবার লায়াবিলিটিস রেভিনিউ ক্যাপিটাল যদি এটা ইনক্রিজ করে তাহলে ক্রেডিট। তাহলে এখানে আমাদের কোন নিয়মের মধ্যে পড়তেছে? প্রথমটা হচ্ছে এখানে ক্যাশ মানে অ্যাসেটস অ্যাকাউন্ট কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যাসেটস যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি? ডেবিট। তার মানে এখানে কোন অ্যাসেট বৃদ্ধি পেয়েছে? ক্যাশ, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। অন্যদিকে আমাদের আরেকটা যে ক্যাপিটাল কিন্তু বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। দেখো এখানে লায়াবিলিটিস রেভিনিউ ক্যাপিটাল এগুলো যদি ইনক্রিজ করে তাহলে এটা ক্রেডিট হবে। ঠিক ওইভাবে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করব। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে আমাদের স্পেসিফিক সম্পদ, আমরা এখানে অ্যাসেটস অ্যাকাউন্ট লিখতে পারবো না। যে সম্পদটা বৃদ্ধি পাবে সেই সম্পদটা আমরা এখানে নাম লিখতে হবে। সবসময় মনে রাখতে হবে কোন সম্পদ বৃদ্ধি পেয়েছে। যে সম্পদ বৃদ্ধি পাবে আমরা সেই সম্পদের নাম লিখব, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, then purchased goods on credit from Dash and Co for টাকা 2000, অর্থাৎ দাস অ্যান্ড কোর কাছ থেকে 2000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে। অর্থাৎ অন ক্রেডিট যখন থাকবে, অন ক্রেডিট এই শব্দটা থাকা মানেই বাকিতে ক্রয়। আমাদের ক্রয় বিভিন্নভাবে হতে পারে। বাকিতে ক্রয় করতে পারি, আমরা চেকের মাধ্যমে ক্রয় করতে পারি, আমরা নগদে ক্রয় করতে পারি, ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করতে পারি। তো মূল কথা হচ্ছে এইখানে হচ্ছে বাকিতে ক্রয় করলে কি বিষয়টা দাঁড়ায় আমরা দেখি। আমাদের চেঞ্জ ইন ইকুয়েশন, আমাদের হিসাব সমীকরণের যে 3টা উপাদান তার মধ্যে 2টা উপাদান পরিবর্তন হয়েছে এখানে, অনার্স ইকুইটি, লায়াবিলিটিস। তাহলে আমরা দেখি অনার্স ইকুইটি কেন পরিবর্তন হলো। কারণ পারচেজ গুডস, আমরা যদি কখনো কারবারের জন্য পণ্য ক্রয় করি, এটা আমাদের জন্য একটা ব্যয় মানে এক্সপেন্সের নাম হচ্ছে পারচেজ।
কারণ এই যে এক্সপেন্স, আমরা অন্য কোনো কিছু ক্রয় করলে সেটা সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু গুডস মানে পণ্য ক্রয় করলে কারবারের ব্যয় বৃদ্ধি পায়। এখানে অনার্স সিকিউরিটি ডিক্রিজ করেছে, কারণ কি, কিসের দ্বারা ডিক্রিজ করেছে? আমরা জানি দুইটা উপাদান দ্বারা ডিক্রিজ করে, একটা হচ্ছে এক্সপেন্স আর একটা হচ্ছে ড্রয়িংস। তো এখানে এক্সপেন্স দ্বারা কিন্তু ডিক্রিজ করেছে। অন্যদিকে এখানে হিসাব সমীকরণের তিনটে উপাদানের মধ্যে লায়াবিলিটিস বৃদ্ধি পেয়েছে। এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এখানে লায়াবিলিটিস বৃদ্ধি পাওয়ার কারণ কি, আমি যে বাকিতে ক্রয় করতেছি তার মানে দাস আর কো আমার কাছে কিন্তু টাকা পাবে, আমি তার কাছে দেনা হয়ে গেলাম। আর এই টাকা পাওনাটাকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল, এই টাকা পাওনাটাকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল। সুতরাং এই ইকুয়েশনের মাধ্যমে অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়ে হ্রাস পেয়েছে এবং লায়াবিলিটিস বৃদ্ধি পেয়েছে। এখন আমি আমার দুইটা কোশ্চেন করতে হবে। প্রথমত আমাদের হিসাব সমীকরণে কি পরিবর্তন হলো? হ্যাঁ, আমি বললাম যে আমাদের অনার্স ইকুইটি ডিক্রিজ করলো, লায়াবিলিটিস ইনক্রিজ করলো। তখন আমাকে আর একটা কোশ্চেন করতে হবে, অনার্স ইকুইটি কি কারণে ডিক্রিজ করলো? এটা দুইটা কারণে করে, তার মধ্যে এক্সপেন্স একটা, আর লায়াবিলিটিস এখানে কোন লায়াবিলিটিসটা এখানে বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের স্পেসিফাই করতে হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, এবার আমরা যে জার্নাল এন্ট্রি করতে যাই, তাহলে আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, কোন ব্যয়টা বৃদ্ধি পেয়েছে? পারচেজ অ্যাকাউন্ট। সুতরাং পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আমাদের একটা লাইন মনে রাখলে হবে, বেশি মনে রাখার দরকার নেই। তার জন্য একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি, এই রুলস 1, 2 জাস্ট মনে রাখলে যে কোনো এই নিয়মের মধ্যেই পড়বে। তো এখানে আমরা কি বললাম? এখানে আমরা এই যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, আশা করি এটা ক্লিয়ার তোমরা। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বট ইকুইপমেন্ট ফর টাকা 8,000 অন ক্যাশ। তার মানে কি? এর মিনিংটা হচ্ছে যে ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 8,000 টাকার, সেটা কি নগদে। আচ্ছা, এখানে আমাদের চেঞ্জ ইন ইকুয়েশন আমরা দেখি, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের শুধুমাত্র একটা উপাদানই পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে অ্যাসেটস। একবার বৃদ্ধি পেয়েছে, একবার হ্রাস পেয়েছে। অর্থাৎ এখানে কোন, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি উপাদান পরিবর্তন হলো? কারণ আমি যখন ইকুইপমেন্ট ক্রয় করব, আমার কারবারে তো ইকুইপমেন্ট বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমার অ্যাসেটস বৃদ্ধি। তার মানে আরেকটা হচ্ছে এই ইকুইপমেন্টটা ক্রয় করতে গিয়ে আমাকে কিন্তু আরেকটা সম্পদ ত্যাগ করতে হয়েছে, আমার আরেকটা সম্পদ হ্রাস পেয়েছে। সেই সম্পদটা কোনটা? সেটা হচ্ছে আমার ক্যাশ, কারবার থেকে ক্যাশ চলে গিয়েছে। সুতরাং আমার কারবারে একটা সম্পদ আসলো আর একটা সম্পদ চলে গেল। তো যে সম্পদ আসলো সেটা নিশ্চিত বৃদ্ধি পেয়েছে, যেটা চলে গেছে সেটা হ্রাস পেয়েছে। তার মানে আমার অ্যাসেটস বৃদ্ধি, অ্যাসেটস হ্রাস। এখন কোন অ্যাসেটটা বৃদ্ধি পেয়েছে? আমাদের ইকুইপমেন্ট। আমি যখনই কোনো সম্পদ ক্রয় করবো সেই সম্পদটা বৃদ্ধি পাবে, আবার কোনো সম্পদ যদি আমরা বিক্রি করি সেই সম্পদটা হ্রাস পাবে। এটা সিম্পল বিষয়। আর এর কারণে আমাদের কি ক্যাশ চলে গিয়েছে। তো সুতরাং আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে যে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে জার্নাল যখন করতে যাব আমাদের কি হবে? সেই সম্পদটা ইকুইপমেন্ট ডেবিট, এবং যে সম্পদটা হ্রাস পেয়েছে সেটা ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। সিম্পল হিসাব। আমরা এইটা যদি জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাহলে আমাদের যে সম্পদ বৃদ্ধি পেয়েছে সেটা ডেবিট, যেটা হ্রাস পেয়েছে সেটা হচ্ছে ক্রেডিট। ওকে, নেক্সট। এখন বলছে পেইড স্যালারি। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি বট ইকুইপমেন্ট ফর টাকা 8,000, এখানে ইকুইপমেন্টটা এটা যদি শিখে রাখো, এখানে যে কোনো সম্পদ ক্রয় থাকতে পারে, বট, ফার্নিচার, বট। তোমার বট মানে হচ্ছে ক্রয়, বাই বট। আচ্ছা, এখানে ফার্নিচার, ল্যান্ড, তারপরে তোমার মেশিনারি, যেটাই থাকে না কেন সবগুলো কিন্তু একই রকম হবে, শুধুমাত্র এখানে সম্পদটার নাম চেঞ্জ হবে। আমরা আবেদন যখন করব, যে সম্পদ ক্রয় করব সেই সম্পদের নামটা আমরা ওখানে উল্লেখ করব। পেইড স্যালারি অফ টাকা 6,000 ফর দ্য মান্থ। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি পরিবর্তন হলো আমরা একটু দেখি। চেঞ্জ ইন ইকুয়েশন, অনার্স ইকুইটি এখানে আমাদের কি হলো? হ্রাস পেল, এবং অ্যাসেটস এটাও হ্রাস পেল। অর্থাৎ আমার দুইটা জিনিস করেছে এখানে, আমার কারবারে অনার্স ইকুইটি কমে গেছে, কারবারে অ্যাসেটস কমে গেছে। এখন নেক্সট কোশ্চেন যেটা, অনার্স ইকুইটি কি দ্বারা কমলো? অনার্স ইকুইটি কমছে এখানে এক্সপেন্সের কারণে, কারণ স্যালারিটা হচ্ছে কারবার একটা এক্সপেন্স। এরকম বহু এক্সপেন্স আছে, স্যালারি, রেন্ট, ইন্স্যুরেন্স, তারপরে আরও সাপ্লাইজ এক্সপেন্স, এরকম বিভিন্ন ধরনের এক্সপেন্স আছে।
তো এখানে কোন স্যালারিটা কমছে, এখানে এক্সপেন্সের কারণে কমছে, এখানে ক্যাশ। তাহলে আমরা জাবেদা যখন করব আমরা জানি কি যে কোনো এক্সপেন্স যদি বৃদ্ধি পাই, এখানে অনার্স ইকুইটি কিন্তু ডিক্রিজ করছে। কারণ কি, এই যে এক্সপেন্সটা বৃদ্ধি পেয়েছে এই জন্য কিন্তু এখানে বিষয়টা। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ যখনই কোনো খরচ সংগঠিত হবে, যে খরচটা সংগঠিত হবে সেটা বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পাওয়া মানেই সেই খরচটা ডেবিট, এবং এইটা যদি আমাদের নগদে হয় তাহলে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সিম্পল ইকুয়েশন এইসব। ওকে, তাহলে এখানে আমাদের পেইড স্যালারি টাকা 6000 ফর দ্য মান্থ, এখানে পেইড রেন্ট দিলাম, পেইড ইন্স্যুরেন্স দিলাম, পেইড ইউটিলিটিস বিল দিলাম। যে কোনো খরচ থাকলে একই ইকুয়েশনের চেঞ্জ একই রকম হবে, অনার্স ইকুইটি অ্যাসেটস দুটোই কমবে। এখানে যে খরচটা সংগঠিত হবে আমরা শুধু সেই খরচটার নাম লিখব, স্যালারি দিলে স্যালারি, রেন্ট দিলে রেন্ট, এই হচ্ছে বিষয়, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, আমরা পরে দেখি পেইড টু দাস অ্যান্ড কো বাই চেক টাকা 1000, দাস অ্যান্ড কোনকে আমরা কত টাকা প্রদান করেছি, 1000 টাকা প্রদান করেছি। আচ্ছা, যখন আমরা পেইড দাস অ্যান্ড কোকে আমরা চেকের দ্বারা প্রদান করলাম, আমরা প্রথমে একটা লেনদেন কিন্তু আমরা দেখেছিলাম যে দাস অ্যান্ড কোর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয়। তাহলে আমি পণ্য ক্রয় করে তাকে আমি যখন 1000 টাকা প্রদান করতেছি, আমার কিন্তু আগের একটা লায়াবিলিটি সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল তখন বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন যখন তার দায়টা আমরা পরিশোধ করব, নিশ্চয়ই আমার অ্যাকাউন্টস পেয়েবল আর ওইটা থাকবে না, অর্থাৎ আমার লায়াবিলিটিটা কমে যাচ্ছে। আর এই লায়াবিলিটিটা কমাইতে গিয়ে আমার টাকাটা প্রদান করতে হচ্ছে কোথা থেকে, বাই চেক। বাই চেককে দেওয়া মানে এটা ব্যাংক থেকে প্রদান করা, সুতরাং আমার আরেকটা অ্যাসেট সেটাও ডিক্রিজ করবে। অর্থাৎ এখানে লায়াবিলিটিস কমবে, অ্যাসেটস কমবে ইকুয়েশনের। এইটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। এখন আমি যদি বলি আমার কোন লায়াবিলিটিটা কমেছে, আমার তো আগে অ্যাকাউন্টস পেয়েবল ছিল, সেটা কমে গেছে 1000 টাকা, এবং এইটা কমাইতে গিয়ে আমার কোন অ্যাসেটসটা কমাইতে হয়েছে, ব্যাংকও কিন্তু আমার একটা অ্যাসেটস। ব্যাংক মানে আমার ব্যাংকে যে টাকা আছে সেটাকে আমরা মিন করতেছি, তার মানে ব্যাংক আমার এখানে একটা অ্যাসেটস। তার মানে আমার অ্যাকাউন্টস পেয়েবল কমছে, ব্যাংক কমছে, এই হচ্ছে বিষয়। এখন আমি জাবেদা করতে গেলে আমাদের আগের নিয়ম, এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়েছে, তার কারণ কি, আমরা জানি লায়াবিলিটি যদি বৃদ্ধি পাই তাহলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আমরা এই যে এখানে এই নিয়মটা আরেকবার রিভিউ করি তোমাদের জন্য। এই যে লায়াবিলিটিস রেভিনিউ ক্যাপিটাল ডিক্রিজ করলে ডেবিট, আর ইনক্রিজ করলে ক্রেডিট। সুতরাং আমাদের তো এখানে লায়াবিলিটিসটা কি করতেছে, লায়াবিলিটিসটা এখানে আমাদের হচ্ছে মূলত কমে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আবার এখানে আমার একটা সম্পদ কমে যাচ্ছে, কোন সম্পদ কমছে, ব্যাংক অ্যাকাউন্ট। সুতরাং ব্যাংক ক্রেডিট, সিম্পল হিসাব, যে সম্পদ কমবে সেটা ক্রেডিট, যেটা বাড়বে সেটা ডেবিট। এখানে আমাদের দুইটা কাহিনী হচ্ছে, একটা হচ্ছে সম্পদ কমে গেছে, তাহলে সম্পদ কমলে তো সম্পদটা সবসময় ক্রেডিট, আরেকটা হচ্ছে দায় কমে গেছে, দায় কমলে দায়টা কি, ডেবিট। তাহলে আমরা এতক্ষণ আরেকটা বিষয় দেখি, যেটা রিসিভ ইন্টারেস্ট টাকা 5000 অন ইনভেস্টমেন্ট। আমরা কখনো যদি আমাদের কোনো ইনভেস্টমেন্ট থাকে, সেখান থেকে যদি আমাদের কোনো রেভিনিউ বা আয় হয়, সেক্ষেত্রে কি চেঞ্জ ইন ইকুয়েশন কি হলো, আমাদের যখন আমরা ইন্টারেস্ট রিসিভ করব, অবশ্যই আমার ক্যাশে যদি রিসিভ করি আমার ক্যাশ বাড়বে, অ্যাসেট বাড়বে, আর অনার্স ইকুইটি এটা কি হবে, বাড়বে। কারণ কি, অ্যাসেটটা কোনটা বাড়ছে, কারণ আমি যখন ইন্টারেস্ট রিসিভ করতে দিচ্ছি, আমি ক্যাশে রিসিভ করতেছি, তার মানে আমার এখানে অ্যাসেট বৃদ্ধি পেল, আর অনার্স ইকুইটি বৃদ্ধি পাবে। আমরা জানি যে কোনো আয় হলে বা রেভিনিউ হলে সেক্ষেত্রে অনার্স ইকুইটি বৃদ্ধি পায়, দুইটা কারণে বৃদ্ধি পায়, একটা হচ্ছে যদি ক্যাপিটাল ইনভেস্ট করে, আর একটা হচ্ছে আয় হয়। এইখানে যে অনার্স ইকুইটিটা বৃদ্ধি পাচ্ছে সেটার মূল কারণ হচ্ছে ইনকাম, আমার ইন্টারেস্ট হচ্ছে ইনকাম, ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ। তার মানে এখানে অ্যাসেটস বৃদ্ধি, অনার্স ইকুইটি বৃদ্ধি হয়েছে। তাহলে অ্যাসেট বলতে কোন অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে, আর অনার্স সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে মানে আমার হচ্ছে ইনকাম এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি যখন জাবেদা করতে যাব, তখন জার্নাল করতে গেলে আমার কি, কোন সম্পদ বৃদ্ধি পেয়েছে, ক্যাশ। তাহলে সম্পদ বাড়লে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে আমরা জানি আয় বাড়লে কিন্তু আয় ক্রেডিট হয়। রেভিনিউ যদি রেভিনিউ লায়াবিলিটিস এগুলো একই ক্যাটাগরি, এগুলো যেহেতু ইন্টারেস্ট আমার বৃদ্ধি পেয়েছে যেহেতু, সুতরাং ইন্টারেস্ট এখানে ক্রেডিট হবে। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে বিষয়। তো মূল কথা হচ্ছে আমাদের এখান থেকে যে মেইন জিনিসগুলো আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে আমাদের যদি মূলত
জার্নাল করতে হয়, আমাদের এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের চেঞ্জটা ভালো করে জানতে হবে। আমরা যদি এটা জানি তাহলে আমাদের জন্য জার্নাল করা খুবই সহজ। আর জার্নাল পারলে আমাদের আরও অনেকগুলো বিষয়, যেমন খতিয়ান আমরা ভালো পারবো, লেজার যেটা আমরা বলি, এবং আমাদের বিভিন্ন ধরনের জার্নাল আছে, সবগুলো কিন্তু একই নিয়মের মধ্যে পড়বে। সুতরাং আমাদের মেইন যে কাজটা হবে, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে পরিবর্তন, একটা লেনদেন থেকে আমার কোন কোন উপাদান পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে, এইটা ধরাটা গুরুত্বপূর্ণ। এইটা ধরলে তোমরা প্রথম অধ্যায়ে তোমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে অঙ্কটা আছে, মূলত এখানে ছক আকারে আমি দেখাইনি, কারণ আমার যদি লেনদেনগুলো থেকে আমি এই পরিবর্তনটা না ধরতে পারি তাহলে ওই অঙ্কটাকে আমি পারবো না। আর এইটা পারলে ওইটা আমার একটা অঙ্ক করলে মোটামুটি আমি ক্লিয়ার হয়ে যাব। তো সুতরাং তোমাদের মেইন কাজ হবে, আমি যে বিষয়টা এখানে উপস্থাপন করলাম এইটা যদি ভালো বোঝো, মূলত ম্যাক্সিমামই এর মধ্যেই আসবে, আর দু একটা হয়তো বাইরে আছে, সেগুলো আমি পরবর্তী আরেকটি ভিডিও করার চেষ্টা করব। তো এইগুলো মোটামুটি মন দিয়ে ভালো করে বুঝে পড়ে তোমরা, মূল কাজ হচ্ছে শুধু ভিডিওর উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না, তোমাদের ভিডিও থেকে যা বুঝলা সেটা পরিপূর্ণতা দেওয়ার জন্য তোমাদের প্রয়োজনীয় বইয়ে একটু যেতে হবে, এই বিষয়গুলো চর্চা করতে হবে, ওখান থেকে একটু দেখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করা যায় ভালো করবে আসলে। আর তোমরা আমার সাথেই থাকো, চ্যানেলটি যারা নতুন আছো সাবস্ক্রাইব করবা। আমি এখানে বিশেষ করে ইন্টারমিডিয়েট যারা অ্যাকাউন্টিংয়ে পড়ো বা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, তাদের জন্য মূলত আমার আলাদা করে ভিডিও প্রকাশ করব। আর তোমরা যারা অনার্স আছো, তোমাদের অনার্সে যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্সে পড়ছো, তোমাদের এখানে অ্যাকাউন্টিং ফাইন্যান্স রিলেটেড যে ভিডিওগুলো, যে কোর্সগুলো আছে, আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়ার। তো এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।